আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ভোটের ফলে সবার গ্যাস বেরিয়ে যাবে, এলপিজি ইস্যুতে মমতার মিছিলকে নজিরবিহীন কটাক্ষ দিলীপের। এবার থেকে মাসের 1 তারিখেই অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নয়া আপডেট নবান্নের। মনে বড় দুঃখ, ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন অভিমানী আরাবুল ইসলাম। যুদ্ধের আজ এবার রান্নাঘরে, ইসরায়েল ইরান সংঘাতের জেরে দেশে দুধের আকাল। পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারবেন, নির্ঘণ্ট ঘোষণার দিনই জানিয়ে দিল নির্বাচন কমিশন। মার্চ মাসে সরকারি কর্মীদের ব্যাংকে ঠিক কত টাকা ঢুকবে, 25% মহার্ঘ ভাতা ঘোষণার পরে হিসেব দেখুন। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি, এবার যাও, ছেলেকে শেষবার ছুঁয়ে বিদায় জানালো পরিবার। টুইট হয়ে রয়ে যাবে, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু। সপ্তাহের প্রথম দিনেই ভাবার বাইরে কমে গেল সোনার উপর দাম, কলকাতায় 10 গ্রামের দাম জানলে। কালবৈশাখীর দাপট অব্যাহত বঙ্গে, কি জানাচ্ছে হাওয়া অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভোটের ফলে সবার গ্যাস বেরিয়ে যাবে, এলপিজি ইস্যুতে মমতার মিছিলকে নজিরবিহীন কটাক্ষ দিলীপের। নির্বাচনের প্রাক্কালে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং আকাল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজপথে তার মহা মিছিল এর পাল্টা দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সাফ জানান, গ্যাসের সমস্যা নিয়ে যারা আজ প্রতিবাদ করছে, ভোটের ফল বেরোলে তাদের গ্যাস বেরিয়ে যাবে। দিলীপ ঘোষের দাবি, বর্তমান পরিস্থিতি একটি সাময়িক সমস্যা এবং এর প্রভাব সারা বিশ্ব জুড়েই পড়েছে। তিনি প্রতিবেশী দেশগুলির বর্তমান শোচনীয় অবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলেন, একটু পাশের দেশগুলোর খোঁজ নিন, সেখানে গ্যাসের কি অবস্থা। আপনারা এখনও দিব্যি তেলে জলে আছেন বলেই এত লাফাচ্ছেন। তার সংযোজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন বলেই মানুষ শান্তিতে আছেন, নয়তো দেশে হাহাকার পড়ে যেত। তৃণমূল ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে। এবার থেকে মাসের 1 তারিখেই অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নয়া আপডেট নবান্নের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন আপডেট দিল নবান্ন। এবার থেকে কি মাসের 1 তারিখেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রকল্পের টাকা, এই নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ফেব্রুয়ারি থেকে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। তবে সম্প্রতি মার্চ মাসে প্রায় 20.62 লক্ষ নতুন উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হওয়ায় এবং আর্থিক বছরের শেষ হওয়ার কারণে নথি যাচাইয়ের প্রক্রিয়ায় সামান্য সময় লেগেছিল, যার ফলে মার্চ মাসের টাকা 9 তারিখ থেকে ঢুকতে শুরু করে। নবান্নের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রশাসনিক এবং প্রযুক্তিগত সমস্ত বাধা কাটিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে উপভোক্তারা প্রতি মাসের শুরুতেই নির্দিষ্ট সময়ে টাকা পান। টাকা পাওয়ার ক্ষেত্রে নবান্ন উপভোক্তাদের জন্য কিছু কঠোর নিয়মও মনে করিয়ে দিয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না। টাকা পেতে হলে উপভোক্তার নিজের নামে একক বা সিঙ্গল অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আর পাঠানো হবে না। উপভোক্তার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। মনে বড় দুঃখ, ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন অভিমানী আরাবুল ইসলাম। 26শে ভোটের আগে বড় বদলের সাক্ষী হতে চলেছে ভাঙড়। নির্বাচনের মুখে তৃণমূল ছাড়ার পথে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম যোগ দিতে পারেন। তবে এর মধ্যে মমতা সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প আরাবুলের ভান্ডার নিয়ে বড় যাওয়ার কথা খবর দিয়েছে নবান্ন। আইএসএফের নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক নিয়ম অনুযায়ী দলে যোগ দেওয়া নিয়ে 1 তারিখেই নিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার আগে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল ইসলাম। এর জবাব সরাসরি না থাকে, তবে অভিমানের কথা শোনা গেল তার মুখে। বললেন, আরাবুল ইসলামকে তৃণমূল দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছে, কিন্তু এখন আমি কোণঠাসা। শোনা যাচ্ছে তার সঙ্গে দলত্যাগ করতে পারেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদও। কেন ভোটের আগে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল ইসলাম, এর জবাব সরাসরি না দিলেও অভিমানের কথা শোনা গেল তার মুখে। বললেন, আরাবুল ইসলামকে তৃণমূল চিনতে পারেনি, দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছে, কিন্তু এখন আমি কোণঠাসা। তৃণমূলের সঙ্গে আরাবুলের সম্পর্ক অম্ল মধুর। একসময়ে ভাঙড় দাপিয়ে বেড়ানো তাজা নেতা কলেজ শিক্ষিকার মাথায় জগ ছুঁড়ে মারার মতো গুরুতর কাজের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
পরে সাসপেনশন প্রত্যাহার করে নেয় তৃণমূল। ফলে দলে ফিরে ফের দাপট দেখাতে শুরু করেন আরাবুল ইসলাম। ভাঙড় ও সংলগ্ন এলাকায় কার্যত আরাবুলেরই শাসন চলত। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে নানান ইস্যুতে দ্বন্দ্বে জড়ান আরাবুল। দল এ নিয়ে বারবার সতর্ক করলেও তা কানে তোলেননি তিনি। বছর 3 আগে পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে সমর্থকদের আপ্যায়নে মালাপুরে ভাঙড়ে প্রবেশ করেন। যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে। ইসরায়েল ইরান সংঘাতের জেরে দেশে দুধের আকাল। পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। ইসরায়েল ইরান আমেরিকা সংঘাতের জেরে এলপিজি বা রান্নার গ্যাসের সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব এবার পড়তে শুরু করেছে দেশের দুগ্ধ শিল্পে। মহারাষ্ট্রের একাধিক দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ইতিমধ্যেই এই সংকটের কারণে দুধ প্রক্রিয়াকরণ এবং পাস্তুরাইজেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুগ্ধ ব্যবসায়ীদের মতে জ্বালানি সংকটের জেরে দুধের প্যাকেট এবং কার্টন তৈরির কারখানাগুলিতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার ফলে বাজারে প্যাকিং সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। গোবর্ধন ডেয়ারির প্রতিষ্ঠাতা ও সভাপতি দেবেন্দ্র শাহ জানিয়েছেন, বর্তমানে দুধের প্যাকেট এবং কার্টন পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে তিনি জানান, এই প্যাকেজিং সামগ্রী তৈরির কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। তারা আশঙ্কা বর্তমানে মজুদ দিয়ে বড়জোর আগামী 10 দিন কাজ চালানো যাবে। একই সুর শোনা গিয়েছে মুম্বাইয়ের চেম্বুরের সুরেশ ডেয়ারির ম্যানেজার শরীফ শেখের গলায়। তিনি জানিয়েছেন, প্লাস্টিক প্যাকেটের এই আকাল না মিটলে আগামী 10 দিনের মধ্যে দুগ্ধশিল্প এক বড়সড় সংকটের মুখে পড়বে। এলপিজি সংকটের প্রভাবে শুধু উৎপাদন নয়, দুগ্ধজাত পণ্যের চাহিদাতেও টান পড়েছে। রান্নার গ্যাসের অভাবে হোটেল, রেস্তোরাঁ এবং পাইকারি গ্রাহকরা তাদের মেনু কাটছাট করতে বাধ্য হচ্ছেন। ফলে দুধের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। বম্বে মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিকে সিং জানান, সম্প্রতি মোষের দুধের 3টি বড় অর্ডার বাতিল হয়েছে। বাকি চাহিদা মেটানো হচ্ছে ডিজেল ও অন্যান্য বিকল্প জ্বালানি দিয়ে। নিজস্ব কারখানায় দুধ ও দইয়ের প্যাকেট তৈরি হওয়ায় আমুলের ক্ষেত্রে প্যাকেজিং সামগ্রীর ঘাটতি এখনও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদার ডেয়ারির মতো বড় সংস্থাগুলো পিএনজি এবং অন্যান্য জ্বালানির ব্যবহার করার ফলে বর্তমান পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারছে। তবে ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ ব্যবসায়ীরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তাতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের কাছে প্যাকেটজাত দুধ পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারবেন, নির্ঘণ্ট ঘোষণার দিনই জানিয়ে দিল নির্বাচন কমিশন। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যেতে সমস্যা হয়, তাদের কথা বিবেচনা করেই এই বিশেষ সুবিধা দেয় কমিশন। কারা পাবেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা? রবিবারই পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিভাগ এবং নির্বাচন কমিশন অনুমোদিত সংবাদকর্মীরা পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা পান। পাশাপাশি দেশের সকল সেনাকর্মী ও নির্বাচন কমিশন নিযুক্ত ভোটকর্মীরাও পৃথক উপায়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পান। কমিশন জানিয়েছে, কোনো ভোটারের কাছে এপিক কার্ড না থাকলে তিনি 12টি বিকল্প নথির যে কোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিস থেকে জারি করা ছবিসহ পাসবই, শ্রম মন্ত্রকের জারি করা হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর এর অধীনে আরজিআই দ্বারা জারি করা স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং ছবিসহ পেনশনের নথি। পাশাপাশি কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের ছবিসহ পরিচয়পত্র এবং সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া সরকারি পরিচয়পত্রকেও বিকল্প নথি হিসাবে গ্রহণ করা হবে। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে 23 এপ্রিল। 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে গণনা হবে একই দিনে 4 মে। মার্চ মাসে সরকারি কর্মীদের ব্যাংকে ঠিক কত টাকা ঢুকবে? 25% মহার্ঘ ভাতা ঘোষণার পরে হিসেব দেখুন। ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হিসেব নিকেশ শুরু করে দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, দীর্ঘ লড়াইয়ের ফল পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা। ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মার্চ মাসেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দেবে সরকার। তাতেই মার্চে রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্টে একটি মোটা অঙ্কের টাকা ঢুকতে পারে। নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের জন্য সরকারি কর্মীদের বেসির পে বা মূল বেতন জানতে হবে। ব্র্যান্ড পে
ও গ্রেড পে যোগ করতে হবে। আপনি যে শতাংশ হারে ডিএ পেয়েছেন আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার যা পাওয়ার কথা ছিল তার পার্থক্য বের করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া 25% ডিএ ঘোষণাকে সরকারি কর্মীরা তাদের দীর্ঘ আন্দোলনের জয় হিসেবেই দেখছেন। তাদের কথায় মুখ্যমন্ত্রী বাধ্য হয়েই ডিএ ঘোষণা করেছেন। তাদের আন্দোলনের কারণেই এই সুফল পাচ্ছেন বলেও দাবি তাদের। ইতিমধ্যেই সেই কমিটি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি, এবার যাও। ছেলেকে শেষবার ছুঁয়ে বিদায় জানালো পরিবার। 13 বছর কোমায় শুয়ে ছেলে সব রকম চেষ্টা করেও স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যর্থ হয়েছেন বাবা মা। দিনের পর দিন চোখের সামনে কেবল ছেলেকে যন্ত্রণা পেতে দেখেছেন, বেঁচেছিলেন লাইফ সাপোর্টে। শেষমেশ সেই হরিশ রানার চিকিৎসা বন্ধ করে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পর 32 বছরের হরিশ রানাকে গাজিয়াবাদ থেকে স্থানান্তরিত করা হয়েছে দিল্লির এইমসে, যেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে লাইফ সাপোর্ট তুলে নেওয়া হবে। দেশের ইতিহাসে এটাই প্রথম আদালত স্বীকৃত প্যাসিভ ইউথেনেশিয়ার ঘটনা। ব্রহ্মাকুমারীদের সঙ্গে বহু বছর ধরে যুক্ত রানা পরিবার। 13ই মার্চ ব্রহ্মাকুমারী কেন্দ্রের আধ্যাত্মিক নেত্রী সিস্টার কুমারী লাভলি দিদি তাদের বাড়িতে গিয়ে তিলক ও প্রার্থনা করেন হরিশের জন্য। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছিলেন হরিশ রানা। 2013 সালে তার পেইং গেস্ট হাউসের 4 তলা থেকে পড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন মাথায়। তারপর থেকে তিনি কোমা এবং পরবর্তী সময়ে ভেজিটেটিভ স্টেটে ছিলেন। চিকিৎসকদের মতে তার অবস্থার আর উন্নতির সম্ভাবনা ছিল না। হরিশ রানার দীর্ঘ 13 বছরের চিকিৎসা সংগ্রামের শেষ এই রায় শুধু তার পরিবারের জন্যই নয়, ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ আইনি দিশা দেখাবে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। টুইট হয়েই রয়ে যাবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু। রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সেই ঘোষণার কয়েক ঘন্টা আগেই পরপর বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা 500 টাকা করে তো বাড়ছেই, বকেয়া 25% মহার্ঘ ভাতার টাকাও মার্চ মাস থেকে দিতে শুরু করবে সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকেও প্রতারণা হিসেবে দেগে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেউ কিছু পাবে না, পুরোটাই মুখ্যমন্ত্রীর টুইট হিসেবে থেকে যাবে। ভাতা ডিএ ঘোষণাকে এভাবেই বিধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট কথা, এটা ভুয়ো ঘোষণা, কেউ কোনো টাকা পাবেন না। কেন এমন হবে সেটারও ব্যাখ্যা দেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য, নিয়মে আছে অ্যামাউন্ট অফ বেনিফিট আর নাম্বার অফ বেনিফিশিয়ারিজ ভোট ঘোষণার পর বাড়বে না। বিহার ও বাংলা লাগোয়া, তাহলে ভোটের রসায়ন ও দর্শন যে এক তা নয়, কিন্তু একেবারেই যে আলাদা তা মনে করার কারণ নেই। রবিবাসরীয় দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদিনে 3 ভাতার তৎপরতা দেখালেন, তার মধ্যে খেলা ঘোরানোর চেষ্টায় নজরে পড়েছে অনেকের। বাংলায় একটানা 15 বছর ধরে চলছে তার সরকার, ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিপুল প্রতিষ্ঠান বিরোধিতা থাকা স্বাভাবিক। বোঝা যাচ্ছে যে এই ভোটে ভাতার উপভোক্তাদের ওপর বড় রকমের ভরসা করছে তৃণমূল। সপ্তাহের প্রথম দিনেই ভাবার বাইরে কমে গেল সোনার উপর দর। কলকাতায় 10 গ্রামের দাম জানলে দেশের বাজারে সপ্তাহের প্রথম দিনেই আবারও কমল সোনার উপর দাম। অন্যদিকে রূপোর দামেও পতন লক্ষ্য করা গেছে। খুচরো বাজারে হিসাব অনুযায়ী দিল্লি, মুম্বাই এবং কলকাতায় বর্তমানে কিনতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে প্রথম ভাগে সোনার সর্বোচ্চ দাম ছিল। কালবৈশাখীর দাপট অব্যাহত বঙ্গে, কি জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার থেকে ঝড়ের আগমন সারা রাজ্য জুড়ে। সপ্তাহের শুরুতে ঝোড়ো দাপট অব্যাহত থাকবে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ বৃহস্পতিতে কিছুটা স্থিমিত হলেও শুক্র থেকে ফের সক্রিয় হতে পারে কালবৈশাখী। কলকাতায় আগামী কয়েকদিন বিকেলে কালবৈশাখীর পূর্বাভাসের কথা শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকবে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বর্তমান। বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে আবার তা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, পার্বত্য 5 জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সকালের দিকে রোদেলা আবহাওয়া থাকলে দিনভর মেঘলা আকাশ, দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায় ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়।